বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমি দীপান্বিতা এবং আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব বা কিছু কথা শোনাবো, বিষয়টি হচ্ছে রাজ্যসভা নিয়ে। এবং আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই 4 জনকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। সেখানে কোয়েল মল্লিক, রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এরকম একাধিক নাম আছে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিজেপি সকলেই অপেক্ষা করছিল যে বিজেপি থেকে কে যাচ্ছে। ইতিমধ্যেই নাম সামনে এসছে রাহুল সিনহা, তিনি বিজেপির তরফ থেকে রাজ্যসভায় পাঠানো হলো। রাহুল সিনহা কে না, তিনি একটা সময় এই বঙ্গ বিজেপির দায়িত্ব সামলেছেন। 2009 সাল থেকে 2015 সাল অবধি তিনি সভাপতিত্বে ছিলেন। তিনি দলটাকে সামলেছেন, সংগঠন সামলেছেন এবং দীর্ঘদিনের বিজেপির সৈনিক, দায়িত্ব সামলেছেন, পদে ছিলেন, আবার কখনো পদে ছিলেনও না। কিন্তু এই রাহুল সিনহা এমন একটি মানুষ যিনি কিন্তু এই পদে থাকাকালীন বা পদ চলে গেছে বলে কোনোদিনই তার নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়ে দল ছাড়েননি। আমরা জানি দল বদলু বা এক দল থেকে এক দলে আসার একটা ট্রেন্ড থাকে নির্বাচনের সময় টিকিটের লোভে বা পদ না পেলে পদ পাওয়ার লোভে। কারণ এই রাজনীতিটা অনেকের কাছেই ব্যবসা, পেশায় পরিণত হয়েছে। কিন্তু এই রাহুল সিনহাদের মতন আদর্শবান মানুষও এখনো বিজেপিতে আছে, পুরনো কর্মী, পুরনো সৈনিক, যারা তার দীর্ঘ রাজনৈতিক লড়াইটা এই বিজেপি থেকেই শুরু করেছেন এবং হয়তো বিজেপিতেই শেষ হবে। তাকে যোগ্য সম্মান দেওয়া হলো এবং তিনি রাজ্যসভায় গেছেন। আমাদের সঙ্গে আজকে আছেন এমনই আরেকজন পুরনো বিজেপি কর্মী, যিনি 30-35 বছর ধরে বিজেপিকে সবটা দিয়ে এসছেন। বিজেপি ঘরটাই তার নিজের ঘর। সমীরণ সাহা, সমীরণ বাবু, আমরা কথা বলে নেব সমীরণ বাবুর সাথে। সমীরণ দা, আপনিও প্রায় 30-35 বছর ভারতীয় জনতা পার্টিকে দিয়েছেন, বিজেপিকে দিয়েছেন। শেষ মুহূর্তে দেখা গেল যে রাহুল সিনহা তাকে রাজ্যসভায় পাঠানো হলো এবং আপনিও ওনার সঙ্গে কাজ করেছেন, ওনার সঙ্গে সংগঠনে ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিতে ছিলেন। কি বলবেন? আপনিও একজন পুরনো সৈনিক। যদি শ্রমিক ভট্টাচার্য প্রথম দিন যে কথাটা বলেছিল রাজ্য সভাপতি হওয়ার পর, যে পুরনোদের আমি সামনের সারিতে আনবো, তার হচ্ছে সেকেন্ড উদাহরণ কালকে রাহুল সিনহা। আজকে যে 30 বছর, 35 বছর নয়, রাহুল সিনহা 40 বছর যখন পার্টিটা করেছে, তখন বিজেপি কোনো ঝান্ডা দেওয়ার লোক ছিল না। আমরা রাহুল সিনহার সাথে দিনের পর দিন ঘোরাঘুরি করেছি, মানে তখন কি 2% ভোট ছিল তখন। আজকে সেখান থেকে আজকে যে কেন্দ্রীয় নেতাদের শ্রমিকরা বোঝাতে পেরেছে যে 2026-কে যদি পাখির চোখ করতে হয়, তাহলে বাংলা থেকে রাহুল সিনহাকে আজকে রাজ্যসভায় নিতে হবে। একটা মুখ্যম চাল যেটা মমতা ব্যানার্জি বাবুল সুপ্রিয়কে নিয়েছে। বাবুল সুপ্রিয় আর রাহুল সিনহা কিন্তু এক নয়, কখনোই এক নয়। কোয়েল মল্লিক, রাহুল সিনহা এক নয়। যিনি পার্টির অন্তঃপ্রাণ, যার পার্টিটাকে মধ্যে সারাক্ষণ ধ্যান জ্ঞান ছিল, সে তার পরিবার ছেড়ে, তার ঘরানা ছেড়ে সে রাজনীতির মধ্যে ছিল। কিন্তু এইটা আমাদের বুঝতে হবে যে অল ইন্ডিয়াকে নেতাদের শ্রমিকদের যেভাবে আজকে রাহুল সিনহার নামটা ঘোষণা করেছে অল ইন্ডিয়া নেতারা, আজকে মনে হয় 2026 জেতার দোরগোড়ায় আমরা পৌঁছলাম। কেন পৌঁছলাম? আজকে রাহুল সিনহার প্রত্যেক কটা জেলাতে লোকজন যে বসেছিল, তারা কিন্তু মাঠে ময়দানে একসাথে রাজনীতি গণনাতে ফিরবে। কেন ফিরবে? যে পুরনোদের যে সম্মান পাওয়া যায়, সেটা রাহুল সিনহাও কালকে বলেছে দীর্ঘদিন পর। সেই কথাটাই কিন্তু আমারও একই বক্তব্য। যারা পুরনো আছে সবাইকে নিয়ে লড়াই করলে 2026টা কিন্তু শ্রমিকদের কাছে একদম হাতের মুঠোর মধ্যে থাকবে। এখানে নীতিন নবীনজি যেভাবে বাংলা দখল করার জন্য কলকাতায় এসে পড়ে আছেন এবং উনি প্রতিটা মুহূর্ত বাংলার মানে মহিলা এবং সংরক্ষিত সব ব্যক্তিদের সঙ্গে আলাদা আলাদাভাবে মিটিং করে যে জায়গাটাকে জোগাড় করছেন, আর এরপরে বাংলাকে নিয়ে কাউর ভাবার দরকার নেই। মানুষ বাংলাকে নিয়ে ভাববে এবং পদ্মফুল ফোটানোর জন্য
একদম বাংলায় একদম নবীনজি নিজে হাতে আজকে শ্রমিক বচ্চনের হাত ধরে মোদিদির হাতে চেপে দেবে পদ্ম ফুলকে। এইটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার। সমীরন্দ, একটা বিষয়, দলের মধ্যেও বিভিন্ন বক্তব্য উঠে আসে, বা আমরা দেখেছি কোথাও দলের মধ্যেও কিন্তু বিভিন্ন কোন্দল সৃষ্টি হয়, এবং একদম পরিষ্কার করেই আপনার থেকে এটা প্রতিক্রিয়া নেব। এই যে যারা পুরনো কর্মী, যারা আরএসএস বিজেপি ঘরানার নেতা, যারা দীর্ঘদিন ধরে কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর বিজেপিকে দিয়েছে, তারাই নাকি বিগত কয়েক বছর ধরে দেখা গেছে ধারাবাহিকভাবে তারা দল থেকে ব্রাত্য হয়ে গেছে বা কোণঠাসা হয়ে গেছে, বা তাদেরকে সেভাবে দেখা যায়নি। যেমন রাহুল সিনহাকেও দেখা গেছে একটা সময় 2021-এর পর থেকে কোথাও যেন তিনি হারিয়ে যাচ্ছিলেন, সেভাবে তাকে দেখা যায়নি কোথাও ব্রাত্য। দিলীপ ঘোষকে দেখা গিয়েছিল যে তাকে তো দেখাই যাচ্ছিল না, যে যার নেতৃত্বে বিজেপি এতগুলো সিট পেয়েছিল, বিরোধী দলের তকমা পেয়েছিল, তো সেই দিলীপ ঘোষকেও ব্রাত্য দেখা যাচ্ছিল। আরো অনেকেই আছে, এবং আপনাদের মতন বহু দায়িত্ববান কর্মীরা আছে, সৈনিকরা আছে, যাদেরকে মাঠে ময়দানে দেখা যাচ্ছিল না। এই যে রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানো হলো, এটা কি তাহলে দলের কাছে একটা বার্তা? কারণ যে অসন্তোষ তৈরি হয়েছিল দলের মধ্যে, যে যারা পুরনো, যারা যোগ্য, যারা দলটাকে ধরে রেখেছিল, তারাই দলের মধ্যে জায়গা পায় না, পদ পায় না, সম্মান পায় না, ব্রাত্য। এইটা কি তাহলে একটা বার্তা গেল? কি বলবেন? ভয়ানক বার্তা গেল। কালকে রাহুল সিনহা যেখানটায় পৌঁছলো, এটা কর্মীদের কাছে হচ্ছে ভগবানের মতো পৌঁছলো। কেন পৌঁছলো? এতদিন একটা বার্তা ছিল যে পুরনো আর নতুন নিয়ে চলছিল। আজকে যে ভাববে পুরনো আর নতুন যে গল্পটা, সেটা আজকে অল ইন্ডিয়ার নেতারা ভেঙে দিল, একদম ভেঙে দিল। বাস্তবে কিন্তু আজকে পুরনো দিনের লোকেদেরই জায়গা পাওয়া গেছে, এবং রাহুল সিনহা সেইটা হচ্ছে নিদর্শন। মানুষের কাছে এইটা বড় বার্তা যাবে যে কাজ দলের মধ্যে থাকলে, সেইটাকে কাজের মধ্যে থাকলে তাকে দল প্রাধান্য দেবে, এইটা ধরে নিয়েই আজকে দল সেই জায়গাতে পৌঁছলো। না হলে পরে অন্য কেউ যদি কালকে রাজ্যসভায় যেত, দল কিন্তু ভেঙে যেত, এবং ভাঙার থেকে দলকে ধরে রাখার জন্য আজকে যেই করে থাকুক, শ্রমিকদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাহুলদাকে রাজ্যসভায় পাঠানোর জন্য। আজকে কেন পুরনোরা বাইরে থাকবে, আজকে পুনরাও দলের মধ্যে থাকুক, এইটাই আমাদের কাছে পাওনা, বিরাট বড় পাওনা। রাহুল সিনহা আজকে সম্পদ, বিজেপির সম্পদ, এটাকে মাথায় রাখতে হবে। তার মানে কর্মীরাও আমাদের কাছে সম্পদ। প্রত্যেক কটা গ্রামে গঞ্জে কর্মীরা আজকে আমাদের কাছে একটা সম্পদ হয়ে দাঁড়িয়ে থাকবে 26 সালে ভোট যুদ্ধে। বুথ দখল করা থেকে আরম্ভ করে মানুষের কাছে পৌঁছানো তাদের কাজ। যেহেতু রাহুলদা রাজ্যসভায় গেছে, এবং রাহুলদাকে পুরোটাই বাংলা চষে আজকে যদি কাজ করানো যায়, তাহলে আমাদের কাছে কর্মীরা একদম এক বাক্যে শ্রমিকদের সাথে কাজ করে বাংলাকে উপহার দেবে। এইটাই হচ্ছে আমাদের কাছে বড় বাক্য একদম। সমীরন্দা, ভবানীপুর কেন্দ্র নিয়ে নানা জল্পনা উঠছে। আমরা কিছুদিন আগে শুনেছিলাম এই ভবানীপুর মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, সেখান থেকে একটা সময় আমরা শুনেছিলাম যে শুভেন্দু অধিকারী নিজে হয়তো দাঁড়াতে পারেন, কিন্তু সেই জল্পনাকে ভেঙে দিয়ে এখন নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। দিলীপ ঘোষ হয়তো ওই কেন্দ্রে দাঁড়াতে পারে, বা দাঁড়ানোর একটা জল্পনা সামনে এসছে। কি বলবেন, যদি দিলীপ ঘোষকে ভবানীপুর থেকে দাঁড় করানো হয়, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি ওই কেন্দ্রটাতে কতটা কাজ করতে পারবে? কারণ দিলীপ ঘোষের উল্টো দিকে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি জানি না দল কি এইটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছে। একদমই প্রাধান্য দেওয়ার দরকার নেই। ভবানীপুরের লোক ওখানে যেই ক্যান্ডিডেট হোক সেই জিতবে, কিন্তু তাতে দিলীপ ঘোষ দাঁড়ানো, শুভেন্দু অধিকারী দাঁড়ানো কোনো ফ্যাক্টর নয় আমার কাছে। দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করে এসেছি। মানুষ যদি ভোট দিতে পারে, সেখানে মানুষের যোগ্যতায় যে দাঁড়াবে সেই জিতবে। আমি চাই দিলীপ ঘোষ যেখানে এতদিন রাজ করেছে, দিলীপ ঘোষকে পুরনো জায়গাতেই রাখা উচিত। দল সেই সিদ্ধান্ত, কোথাও কি তাহলে পুরনো জায়গা
জায়গা থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল বলেই দলের মানে ক্ষতি উনি হয়েছিল। হেরেছেন এবং দলের ক্ষতি হয়েছে। দলের ক্ষতি হয়েছিল। আজকে দিলীপ ঘোষকে সরানোর জন্য 4টে সিট আমাদের এমপিসির নষ্ট হয়েছে। কেন নষ্ট হয়েছে? আজকে মানুষ কখনোই দলের পুরনোদের সরাতে চায় না, পুরনোদের সঙ্গে থাকতে চায়। আজকে রাহুল সিনহা যেরকম আজকে সম্মান পেল, দিলীপ ঘোষকেও একই সম্মান দিতে হবে। তার পুরনো জায়গাতেই তাকে লড়াইয়ের সুযোগ দিতে হবে। তারপরে যে ওখানে ভবানীপুরে যে দাঁড়াবে তার হয়ে দিলীপ ঘোষ প্রচারে থাকবে, শুভেন্দু অধিকারী প্রচারে থাকবে। তারপরে মানুষ ডিসিশন নেবে যে মমতাকে সরাবো না মমতাকে ধরে রাখবো। আশা করছি মমতাকে ধরে রাখার কোনো ক্ষমতা এখন কাউর নেই। তা অতএব তাকে নিয়ে ভাবারও কোনো এত প্রাধান্য দেওয়ারও দরকার নেই ভবানীপুর নিয়ে। সমীরণ, তার শেষ একটা প্রশ্ন করব, যখনই নির্বাচন আসে সেই সময় দেখা যায় একটা দল বদলের হিড়িক চলে, বিভিন্ন লোক নতুন করে জয়েন করে বা দলে আসে টিকিটের জন্য, সেটা তারকা থেকে শুরু করে এখন তো আবার সম্প্রতি সাংবাদিকরাও জয়েন করছেন। তারা তাদের সাংবাদিকতা পেশা থেকে বেরিয়ে গিয়ে সব কিছু ছেড়ে দিয়ে রাজনীতির ময়দানে নতুন করে তাদের আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছে। এরকম বিভিন্ন ফিল্ড থেকে মানুষদের আসতে দেখা যায়। কিন্তু এটাও দেখা যায় যে তারকা যারা আসে, মানে যারা সিনেমা জগৎ থেকে আসছে বা বিভিন্ন ধরনের জায়গা থেকে আসছে বা সাংবাদিক হয়ে যারা আসছে, তারা কিন্তু দলে আসেই টিকিটের জন্য বা দলে আসার পর সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে যায়। সেই জায়গায় থেকে এটা সমস্ত দলেই কম বেশি হয়, সেটা রুলিং পার্টি হোক বা অপোজিশনেই হোক। বিষয়টা হচ্ছে এবারে আমরা বিজেপিতেও দেখেছি এর আগে, যারা হট করে টিকিটের জন্য এলো, জয়েন করলো, সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে গেল, ঠিক হেরে গেল, তারপরে তারা নয় দলবদল করলো, নয় রাজনীতিতে তাদের আর দেখা গেল না। কিন্তু যেসব লোকরা, যেসব দলের কর্মীরা, যেসব যোগ্য মানুষরা সারা বছর ধরে, বছরের পর বছর ধরে খাটছে, তারা প্রার্থী হতে পারছে না বা তাদেরকে যোগ্য মানে জায়গা দিচ্ছে না বা দল তাদের প্রার্থী করছে না। এবারেও কি বিজেপিতেও এই ঘটনা ঘটেছে? আমরা প্রত্যেকটা ইলেকশনেই দেখি। এবারেও কি এই ধরনের ঘটনার একই? যতটুকু অভিজ্ঞতা এবং আমি যাদের সাথে রাজনীতি করেছি, এবার আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট যেভাবে ভাষণ রাখছেন, তাতে মনে হয় না অন্য দল থেকে কেউ এসে টিকিট পাবে, কোনো ভাবেই পাবে না। উনি দলের মধ্য থেকেই টিকিট দেওয়ার চেষ্টা করবে। কেন? আজকে উনি বিহারকে উনি দলের কর্মীরাই জিতেছে, বিহারে তো কোনো অন্য দল থেকে লোক এনে জেতানো হয়নি। আজকে বাংলাতে যদি পুরনোদের বেছে এনে টিকিট দেওয়া হয়, 100% পদ্ম ফুল ফুটবে, এর মধ্যে কোনো ভুল নেই। যদি দল সেই ভুল করে, 15 বছর আগেকার ভুল, সেই ভুলটা দল ভয়ঙ্কর খারাপ জায়গাতেই পৌঁছবে, ভালো জায়গায় তাহলে বলছেন সিট আরো কমবে? কমবে, সিট কমবে একদম। পুরনোরা যদি জায়গা না পায়, সিট কমবে, বাড়বে না, কোনোভাবেই বাড়বে না। মানে সেখানে আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে কি বলে, সেই ক্ষেত্রে কি দলের কর্মীরা বসে যাবে? আপনাকে একটা কথা বলছি, এখন যদি তৃণমূল থেকে কাউকে এনে আজকে ভোটে দাঁড় করানো হয়, মানুষ কেন ভোট দেবে? কি কারণে ভোট দেবে? কারণটা কি? যে লোকটা তৃণমূলের আচরের তলায় থেকে খেয়ে দে ভোগ করে এখন বিজেপিতে এসে সে মানুষ ভোট দেবে তাকে? কখনোই দেবে কিন্তু না। তৃণমূল থেকে আসা তো অনেক নেতা আপনাদের দলে আছে, প্রথম সারির নেতা যারা তৃণমূল থেকে এসে, যে কথাটা আপনি বলছেন যে তৃণমূলের থেকে সুবিধা নেওয়া, ভোগ করা, তৃণমূলের প্রাচুর্য ভোগ করা, সবকিছু করে তারপরে এসছেন, তারা তো টিকিট পাচ্ছে, বা হয়তো পাবে কি পাবে না সেটা আগামী দিন বোঝা যাবে, কিন্তু তারাও তো সেই লাইনেই আমার আছে। মনে হয় না এবার টিকিট পাবে, এবার দল থেকেই টিকিট পাবে একদম 200%। দল টিকিট যদি এইভাবে ডিস্ট্রিবিউট করে, তাহলেই দল একটা জায়গাতে 26-এ পৌঁছবে। আদারওয়াইজ এটা ওই রকমই জায়গায় দাঁড়িয়ে থাকবে যেটা আগের বার হয়েছে, সেটাকেই পুনরাবৃত্তি হয়ে থাকবে। আমরা চাই না দল নিজেকে, শ্রমিকদা একেবারে নিজের মতো করে পুরনোদের জায়গার থেকে টেনে এনে যারা ভোটে জিততে পারে তাদেরকে ভেরিফাই করে তাদেরকে দাঁড় করাও, একদম মানুষ ভোট দেবে। মানুষ এমন একটা লোককে ভোট দিতে চাইছে যার গায়ে কালি নেই, সে কোনোভাবেই মানুষ সেই কালিওয়ালা লোককে ভোট দেবে না। একদম পরিষ্কার
বার্তা মানুষের কাছে পৌঁছতে হবে। সমীরণ দা, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, দীর্ঘদিনের কর্মকাণ্ড থেকে, পশ্চিমবাংলাকে আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, আপনি পশ্চিমবাংলাকে হাতের তালুতে চেনেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বার্তা দেবেন 2026-এর নির্বাচনের আগে গোটা বঙ্গবাসীকে? আমি আমি কালকে বীরভূম জেলার সভাপতির সাথে আমি কথা বলেছি। বীরভূম জেলার সভাপতির সাথে আমি একসাথে কাজ করে এসেছি। তার চাইছে বিজেপিকে ভোট দেবো, কিন্তু কখনোই তৃণমূল থেকে আসা লোককে যদি দাদা প্রার্থী করে আমরা ভোট দেবো না। আমরা ভোটে কাজ মানে এটা করবো না। সরাসরি সরাসরি বীরভূম জেলা থেকে বলছে, সরাসরি বসিরহাট জেলা থেকে বলছে। তো মানে আমি যেখানে কাজ করেছি, আমি সেখানকার অভিজ্ঞতাতে বলছি, ওখানে যে 7-7-14টা সিট থাকবে, তার মধ্যে 10টা সিট বিজেপি জিতবে, একদম কনফার্ম, এর মধ্যে কোনো ভুল নেই। মানে সেটা তখনই মানে জিতবে যদি নিজেদের লোকরা দাঁড়ায়, মানে বিজেপির বিজেপির লোকেদের দেওয়া। যেরকম আমাদের জেলা প্রেসিডেন্টকে অলরেডি সরিয়ে তাকে ভোটে দাঁড় করানোর জন্য ওখানে নতুন জেলা প্রেসিডেন্ট করেছে, এবং পুরনো জেলা প্রেসিডেন্ট ওখানে ভোটে যদি দাঁড়ায় একদম নির্দ্বিধাতে জিতবে, এর মধ্যে কোনো ভুল নেই, একদম ভুল নেই। তার জন্যই পার্টি ডিসিশন নিয়েছে এক ব্যক্তি এক পদ ভাবেই ভোট করব, এবং ভোটের মধ্যে পুরনোদের সব থেকে সামনে সারিতে এনে কাজ করে জেতার জায়গাটা একদম কনফার্ম, জেতাটা আমাদের কাছে কনফার্ম, যদি আমরা নিজেরা ভুল না করি। বিজেপি একটি নীতি নিচ্ছেন যে দুবার নির্বাচন। সমীরণ দা, বিজেপি একটি নীতি নিচ্ছে যে দুবার প্রার্থী হওয়ার পর যদি হেরে যায়, সেই হেরে যাওয়াকে আর পুনরায় প্রার্থীপদ দেবেন না বা প্রার্থীর টিকিট দেবেন না। এই যে নীতিটা বিজেপি নিচ্ছে, আপনি কি সমর্থন করছেন? 100%। আজকে দুবার হেরে যাওয়ার পরে তৃতীয়বার তাকে প্রার্থী না করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। কেন বাঞ্ছনীয়? মানুষ তাকে গ্রহণ করছে না। কেন গ্রহণ করছে না? আজকে প্রথমবার জেতার পরে তার মানে এলাকাতে গ্রহণযোগ্যতার মধ্যে ঘোরাঘুরি করেনি, কিছুই করেনি। সেকেন্ড টাইমও সে কিছু করেনি। অতএব মানুষ কি তার মানে এতই বোকা যে আবার তৃতীয়বার তাকে ভোট দেবে? একদম দেবে না। মানুষ পার্টি সেখানে তৃতীয় ব্যক্তিকে বা সেকেন্ড ব্যক্তি চয়েস করা উচিত। কিরকম চয়েস করা উচিত? যার কাছে মানুষের গ্রহণযোগ্যতা আছে। কিরকম গ্রহণযোগ্যতা আছে? আজকে আমি 35 বছর বাদে অ্যাপ্লিকেশন করেছি। ভোটের অ্যাপ্লিকেশনটা 35 বছর আগে করার সাহস আমার ছিল না। মানে আপনি 35 বছর ধরে দলকে আপনি সাহস পেয়েছেন। আজকে সাহস পেয়েছি। কেন সাহস পেয়েছি? আজকে আমি মানুষকে করেছি বলেই, আর যেখানে কাজ করেছি সেখানকারই আমি অ্যাপ্লিকেশন করেছি। এবার দল সিদ্ধান্ত নেবে প্রার্থী করবে কি করবে না, এটা তো ব্যক্তিগত ব্যাপার নয়। কিন্তু সমীরণ দা, আপনি বলছেন 35 বছর ধরে আপনি দলকে দেওয়ার পর আপনি সাহস করে এত বছর বাদে আপনি প্রার্থীর জন্য আবেদন করলেন, কিন্তু এখন তো দেখা যায় যে শুধু প্রার্থী হওয়ার জন্য বা টিকিট পাওয়ার জন্য লোক রাজনীতিতে আসে বা রাজনীতি করছে, বা ওই তৎকাল যেটাকে বলে তৎকাল রাজনীতি। তৎকাল আজকে তৎকাল রাজনীতি করতে গিয়েই কিন্তু আমরা পিছিয়ে গেলাম। নাহলে 77-এ আমরা থামতাম না, একদমই থামতাম না। আজকে আমরা সেইবারই পাহাড়ে আসতাম। আজকে আমাদের ভুলের জন্য আজকে আমরা পাহাড়ে আসতে পারিনি। আজকে যে যাত্রাটা আজকে আমাদের নীতিন নবীনজি করছে শ্রমিকদের হাত ধরে, এই যাত্রায় যে মানুষ কতটা হাসি মুখে নিচ্ছে। কেন নিচ্ছে? আজকে তৃণমূলের ওপর বিতৃষ্ণা এসে গেছে মানুষের। সেকেন্ড বিজেপি ছাড়া কেউ নেই। অতএব থার্ডে সিপিএম আছে। সিপিএম এর তো কোনো অংশই নেই এখন পর্যন্ত। অতএব এই জায়গাটা ধরতে গেলে আমাদের পুরনো যত কর্মী আছে সবকে একসাথে বাজারে নামাতে হবে, একসাথে কাজ করতে হবে, এক বাক্যে লড়াই করতে হবে। তবেই আজকে আমরা বাংলায় 26-এ পাহাড়ে আসবো এবং মোদিজিকে পূর্ণ প্রধানমন্ত্রী করতে পারবো, এইটুকু শপথ নিয়ে বলছি। কেন? কালকে একটা যে রাহুল সিনহাকে একটা উপহার দেওয়া হয়েছে, এটা উপহার নয়, এটা 35-40 বছর সে পার্টিকে দিয়ে গেছে।
সে পার্টি থেকে কিছু নিতে পারেনি কোনোদিন। তাকে পরিবার ছেড়ে পলিটিক্সটা করতে হয়েছে, গ্রামে গঞ্জে ঘুরে। যখন বিজেপি ঝান্ডা ধরার লোক ছিল না, আমরা তখন তার সাথে ঘুরে বেড়াতাম। 4টে লোক ভাষণ শুনতো, তার মধ্যে আমরা একজন। আজকে সে এত বড় জায়গায় আজকে যে কেন্দ্রীয় নেতারা পৌঁছেছে, এর জন্য বাংলার বিরাট ইতিহাসের সাফল্য আসবে, এর মধ্যে কোনো ভুল নেই। অসংখ্য ধন্যবাদ সমীরণ বাবু। নমস্কার।